Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. Today, I am going to discuss regarding short-term and long-term financing. Dear learners, পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে অর্থের সময়ের মূল্য এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি ফিনান্স প্রথম পত্রের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে। আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়ন নির্ণয় করার পূর্বে আমাদের কিছু বেসিক টার্মসগুলো জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, একজন আর্থিক ব্যবস্থাপক তহবিল সংগ্রহে বিভিন্ন উৎসগুলো চিহ্নিত করতে হয়। উৎসগুলো চিহ্নিত করার পর এই সুযোগ সুবিধা এইসব উৎসের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা বিশ্লেষণ করে তারপর কি করতে হয়? তহবিল সংগ্রহ করতে হয়। তহবিল সংগ্রহের মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে স্বল্পমেয়াদী বলা হয়, মধ্যমেয়াদী বলা হয়, দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। এই তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো, একজন স্বল্পমেয়াদী অর্থায়ন করতে হলে তাকে কি করতে হয়? কাঁচামাল ক্রয় করার মাধ্যমে, যেটা ধারে ক্রয় করে, যেটাকে বলা হয় ব্যবসায়ী ঋণ, অথবা স্বল্পমেয়াদী ব্যাংক থেকে ঋণ নিতে পারে। আর দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে? স্থায়ী সম্পত্তি ক্রয় করার জন্য কি করতে হয়? দীর্ঘমেয়াদী, অর্থাৎ বড় প্রজেক্টে দীর্ঘমেয়াদী সেটা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, শুধু স্বল্পমেয়াদী অর্থায়ন করলে চলবে না, তার সাথে সাথে কি করতে হবে? নগদ ব্যবস্থাপনা করতে হবে, মজুদ পণ্য ব্যবস্থাপনা করতে হবে, বা তহবিল ব্যবস্থাপনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, একজন আর্থিক ব্যবস্থাপক কি করে? শুধু সম্পদ, এটা ডিপেন্ড করে টোটালি কিভাবে সে অর্থায়ন সংগ্রহ করতেছে তার সম্পদ ক্রয়ের উপর, অর্থাৎ সম্পদ ক্রয়ের সাথে সরাসরি এটা জড়িত হচ্ছে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী। সে কোন সম্পদে কতটুকু বিনিয়োগ করবে সেটার উপর ডিপেন্ড করে তাকে অর্থ সংগ্রহ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে যে কিভাবে অর্থ সংগ্রহ করে একজন আর্থিক ব্যবস্থাপক। যেমন 1 লক্ষ টাকা 1 বছরের জন্য সে কি করতে পারে? 10% সুদে বা 15% সুদে ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ সংগ্রহ করতে পারে। অথবা কি করে? বিক্রেতার নিকট থেকে পণ্য ক্রয় করে, অর্থাৎ 30 দিনে পরিশোধ করবে, বাকিতে 30 দিনে পরিশোধ করবে, সেটা সেভাবেও অর্থ সংগ্রহ করতে পারে। অথবা কি করে? বাণিজ্যিক পত্র ইস্যু করার মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারে সুনামধন্য কোম্পানিগুলো। প্রিয় শিক্ষার্থী, এইভাবে অর্থ সংগ্রহ করতে পারে। তো আমরা চলে যাচ্ছি যে স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়ন কি। আগে আলোচনা করবো যে স্বল্পমেয়াদী। প্রিয় শিক্ষার্থী, স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে? স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে বোঝা যাচ্ছে যে অর্থায়ন 1 বছর বা তার কম সময়ের জন্য করা হয় তাকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলবো। প্রিয় শিক্ষার্থী, কি করা হয়? যে ওইখানে থাকবে স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে 1 বছর, সর্বনিম্ন 1 বছর থাকবে, যেটা 1 বছরের কম সময়ের জন্য কি করতে হবে? যে অর্থায়ন করে সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। অর্থাৎ 1 বছরের মধ্যে তাকে টাকাগুলো যে অর্থায়ন করছে সে টাকাগুলো পরিশোধ করতে হবে। তো এখানে থাকবে কি? 1 বছর। আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে? আমরা দেখবো যে ফার্স্ট ওয়ান দেখবো 1 বছর মেয়াদ থাকবে, তারপরে চলতি মূলধন প্রয়োজন মেটানোর জন্য এটা সংগ্রহ করে, তারপরে এটা 1 কিস্তি পরিশোধযোগ্য, 1 কিস্তিতে পরিশোধযোগ্য। আবার যদি আমরা বলতে পারি যে শর্ট টার্ম ফাইন্যান্সিংটা কি বোঝাচ্ছে, যদি আমি ডিফাইন করি, শর্ট টার্ম ফাইন্যান্সিং ডিফাইন, যেটা কি বলা যায়? short term financing is defined as any liability originally scheduled for payment within 1 year. দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো বলছে কি শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ ডিফাইন্ড অ্যাজ এনি লায়াবিলিটি অরিজিনালি শিডিউল ফর পেমেন্ট উইথ 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের যোগ্য, অর্থাৎ যে দায় 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য সেটাকে বলবো আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন বলবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি যে স্বল্পমেয়াদী অর্থায়ন 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য করা হয় সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে।
দেখো যে স্বল্পমেয়াদী অর্থায়নের যেমন বিভিন্ন উৎসগুলো চিহ্নিত করতে হয়, যে কিভাবে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নগুলো কিভাবে সংগ্রহ করি, একজন আর্থিক ব্যবস্থাপক কিভাবে কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করে, আজকে আমরা ডিটেলস জানবো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম দিচ্ছি যেটা তোমরা সহজে বুঝতে পারবা, যেটা মুছে দিচ্ছি। যে যেটা দেখো তোমরা উপরে একটা ডায়াগ্রাম দেওয়া স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, যেটা একটা উৎস কিভাবে চিহ্নিত করে, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উৎস। তো অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এটাকে অপ্রাতিষ্ঠানিক উৎসকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর একটা হচ্ছে গ্রাম্য মহাজন। আরো অন্যান্য বইতে দেওয়া আছে যে কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এগুলো অপ্রাতিষ্ঠানিক উৎস। তো দেখো যে স্বতঃস্ফূর্ত অর্থায়নকে আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যবসায়ী ঋণ, আর একটা হচ্ছে ক্রেতাদের নিকট থেকে ঋণ, আর একটা হচ্ছে বকেয়া খরচের মাধ্যমে সে কি করতে পারে, যে অর্থায়ন করতে পারে। আর প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে মুদ্রা বাজার, আর একটা হচ্ছে ব্যাংক ঋণ, যেটা কি করা হয়, সংগ্রহ করতে হয়। আর একটা হচ্ছে বাণিজ্যিক কাগজ, মুদ্রা বাজারকে দুই ভাগে ভাগ করেছে, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র। আবার ব্যাংক ঋণকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জামানতযুক্ত ঋণ আর একটা হচ্ছে জামানতবিহীন ঋণ। জামানতযুক্ত ঋণকে আবার একটি ক্যাটাগরিতে ভাগ করছে, প্রাপ্য বিলের মাধ্যমে, আর একটা হচ্ছে মজুত পণ্য বন্ধকের মাধ্যমে কি করতে হয়, জামানত রাখতে হয়। আর একটা হচ্ছে জামানতবিহীন হচ্ছে লেনদেন ঋণ রেখা, গৃহীয়মান ঋণ রেখা। আমি এখন এগুলো ডিটেইলসে আলোচনা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো চিহ্নিত করা হয়। অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ছাড়া, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান ছাড়া যে অর্থায়ন সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক উৎস। যেটা কিসের মাধ্যমে সংগ্রহ করতে পারে, পণ্য দ্বারে পণ্য ক্রয়ের মাধ্যমে, অথবা কি করে বকেয়া খরচের মাধ্যমে সংগ্রহ করতে হয়। তো অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার কয় ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর একটা হচ্ছে কি গ্রাম্য মহাজন। তা আমরা এখন আলোচনা করব স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি। প্রিয় শিক্ষার্থী দেখো, স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে বোঝা যাচ্ছে যে অর্থায়ন ব্যবসায়ী দৈনন্দিন কার্যক্রম, অর্থাৎ ধারে পণ্য ক্রয়। আমি লিখে দিচ্ছি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে কি বলা যায়, যে অর্থায়ন ব্যবসায়িক দৈনন্দিন, যে অর্থায়ন ব্যবসায়ী দৈনন্দিন কার্যক্রম এবং অর্থাৎ দ্বারে ক্রয়, বকেয়া খরচের মাধ্যমে সৃষ্টিকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়। তা আমরা এটা বুঝতে পারলাম যে কি বলছে, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে যে অর্থায়ন ব্যবসায়ী দৈনন্দিন কার্যক্রম, অর্থাৎ দ্বারে ক্রয়, বকেয়া খরচের মাধ্যমে সৃষ্টিকে কি করব, স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলবো। প্রিয় শিক্ষার্থী দেখো, কিভাবে আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন করতে হয়। প্রথম উল্লেখ করতে হবে ব্যবসায়ী ঋণ। ব্যবসায়ী ঋণ বলতে কি বোঝাচ্ছে, ব্যবসায়ী ঋণ বা দ্বারে পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা কর্তৃক বিক্রেতা কি করে, দ্বারে পণ্য ক্রয়ের মাধ্যমে কি করে, স্বল্পমেয়াদী যে পরিশোধযোগ্য, অর্থাৎ দ্বারে পণ্য ক্রয় করে, অর্থাৎ 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে বা 45 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, এর মাধ্যমে সৃষ্টিকে বলা হয় ব্যবসায়ী ঋণ বলা হয়। এইখানে আমাদের পরীক্ষায় একটা ব্যবসায়ী ঋণ নিয়ে পরীক্ষা আসবে, যেটা কি করা হয়, পদ হিসাবের মাধ্যমে, অর্থাৎ ক্রেতা কি করে, পদ হিসাবের মাধ্যমে এই ঋণটা সৃষ্টি হয়। অর্থাৎ আমি এক্সাম্পল স্বরূপ দিতে চাই, যেমন আমার কিছু পণ্য লাগবে বিদায় আমি কি করব, অর্থাৎ পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতা কি করবে,
ক্রেতাকে পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে কি করবে, একটা ধারে পণ্য ক্রয় করতে দিবে। সাপোজ আমি পাইকারি ব্যবসায়ী থেকে কিনে নিয়ে আসলাম, পাইকারি ব্যবসায়ীকে আমি বলছি 30 দিন পর পরিশোধ করব, 30 দিন পর পরিশোধ করবে। দ্যাট মিনস আমার জন্য কি এটা ব্যবসায়ী ঋণ বলা হয় বা পদ হিসাব বলা হয়। এটা আবার কি করবো, আমি অন্যজনের কাছে বিক্রি করবো। সেই ঋণের পরে এই যে মাঝখান দিয়ে আমি 30 দিন যে সুযোগ সুবিধা ভোগ করতেছি, সেটাই হচ্ছে ব্যবসায়ী ঋণ। আমরা ব্যবসায়ী ঋণে আমাদের পরীক্ষায় স্বল্পমেয়াদী একটা অঙ্ক আছে, আমি অঙ্কটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ক্রেতার নিকট হইতে ঋণ, অগ্রিম ঋণ। প্রিয় শিক্ষার্থী দেখো, ক্রেতার নিকট থেকে অগ্রিম ঋণ কেমনে বোঝা যাচ্ছে। যেমন আমরা একটা এক্সাম্পল স্বরূপ দেখি যে মুদি দোকানদার যদি সে কি করে, তোমরা যেন সহজে বুঝতে পারো, মুদি দোকানদার কি করে, কোনো বিদেশি বা কোনো ব্যক্তির নিকট থেকে অর্থাৎ পণ্য সরবরাহ করার উদ্দেশ্যে অগ্রিম যে টাকাটা নিয়ে নেয় সেটাকে বলা হয় ক্রেতাদের নিকট হতে ঋণ। যে যে তারপর আস্তে আস্তে টাকাগুলো পরিশোধ করবে। যেমন আরেকটা এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য, যে আমরা যে কি বলা যায়, যেমন ইট বাটা, তোমরা সহজে বুঝতে পারো। ইট বাটা মনে করো সে ডিসেম্বর মাসে টাকা পে করলো, বলবো যে আমাকে জুন মাসে আমাকে ইট দিতে হবে। তো ডিসেম্বর মাসে সে মনে করো 5 লাখ টাকা দিচ্ছে, তাহলে সে 5 লাখ টাকার ইট নেবে, তাহলে সে জুন মাসে ইটটা নিয়ে গেল। এই যে 5 লাখ যে আমরা 5-6 মাস ইউজ করছি, সেটা হবে কি ক্রেতাদের নিকট হতে ঋণ। তারপর হচ্ছে বকেয়া খরচ। প্রিয় শিক্ষার্থী দেখো, বকেয়া খরচ বলতে কি বোঝাচ্ছে, আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো বকেয়া খরচ হয়। সাপোজ একজন আর্থিক ব্যবস্থাপক কি করে, যেমন বিদ্যুৎ বিল আমরা কি করি, প্রিপেড করি নাকি পোস্টপেড। বর্তমানে প্রিপেড বিলও আছে এবং পোস্টপেড বিলও আছে। তো আমরা পোস্টপেডে প্রদান করি, অর্থাৎ বিল কতটুকু আসছে 1 মাস ইউজ করার পর তারপর টাকাটা পরিশোধ করবে। এটা বকেয়া খরচ। এটাও হচ্ছে এক ধরনের যেটা অর্থায়ন বলা যায়। আরেকটা হচ্ছে বেতন, কর্মচারীদের বেতন আমরা কি মাসের শেষেই দিই, তার মানে 1 মাসটা ইউজ করছে, সেটা আমরা কি করব, যেটাকে বলা হয় বকেয়া খরচের মাধ্যমে এই অর্থায়নটা সংগ্রহ করতে পারে। এটা আমরা হিসাব করব যেহেতু একজন আর্থিক ব্যবস্থাপক। তারপর হচ্ছে আমরা আজকে শিখলাম যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, তারপর হচ্ছে ব্যবসায়ী ঋণ কি। ব্যবসায়ী ঋণ আমরা বুঝতে পারছি যে ধারে পণ্য ক্রয় করলে সেটার মাধ্যমে ঋণ করতে হয়, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম টাকা সংগ্রহ করে নিতে হয়। তারপর হচ্ছে বকেয়া খরচ, বেতন, তারপর হচ্ছে ভাড়া, তারপর হচ্ছে কি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় মাসের শেষে, সেই জন্য এটা এক ধরনের যেটা বকেয়া খরচ। এবার আসলে আলোচনা করি গ্রাম্য মহাজন। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তোবা বর্তমান কালে এগুলো আছে। দেখো, গ্রাম্য মহাজন বলতে কি বোঝাচ্ছে, গ্রামের মোড়ক। আগে পূর্বেরকার দিনে কি করতো, গ্রাম্য মহাজনরা তারা কি করতো, গরিব মানুষ অর্থাৎ গরিবদেরকে চাষাবাদ করার জন্য, অর্থাৎ গ্রামের অনেক লোকগুলোকে কি করা হয়, টাকা সরবরাহ করা হয়। তো টাকা সুদে, বেশি সুদে, অর্থাৎ সুদে টাকা প্রদান করা হয়। যদি টাকা পয়সা যদি না পরিশোধ করতে পারে, সেটা কি করা হয়, যেটা তার জমি বা অন্যান্য প্রতিষ্ঠানকে ক্রয় করার ক্ষমতা থাকে, সেই জন্য গ্রাম্য মহাজন। তো একজন আর্থিক ব্যবস্থাপক সে কি করতে পারে, স্বল্পমেয়াদী অর্থায়ন, স্বতঃস্ফূর্ত অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করতে পারে, ব্যবসায়ী ঋণ থেকে নিতে পারে, সে সংগ্রহ করতে পারে, ক্রেতাদের নিকট থেকে সংগ্রহ করতে পারে, বকেয়া খরচের মাধ্যমে সে সংগ্রহ করতে পারে, অথবা গ্রাম্য মহাজন থেকেও ঋণ নিতে পারে স্বল্পমেয়াদী 1 বছর, যেই মেয়াদকাল 1 বছর থাকবে, অথবা তার বন্ধু বান্ধব থেকে নিতে পারে, আত্মীয় স্বজন থেকেও ঋণ নিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো চিহ্নিত করতে পারছো যে কিভাবে সংগ্রহ করে। এবার আসো আমরা মুদ্রা বাজার শিখবো। প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি, দেখো স্বল্পমেয়াদী উৎস হচ্ছে, প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে যেমন যে স্বল্পমেয়াদী অর্থায়নের যে উৎস গুলো কি হয়, প্রতিষ্ঠান অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যে সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস। এবার প্রাতিষ্ঠানিক উৎসকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মুদ্রা বাজার আর একটা হচ্ছে ব্যাংক ঋণ। মুদ্রা বাজারকে আমরা এখন মুদ্রা বাজার নিয়ে আলোচনা করব। মুদ্রা বাজার হচ্ছে আর্থিক বাজারের সেই বাজার যেখানে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা বলবো মুদ্রা বাজার। দেখো, মুদ্রা বাজারের হাতিয়ার বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ মুদ্রা বাজার কোন কোন সম্পদগুলো বিক্রি করে, অর্থাৎ একজন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক সে মুদ্রা বাজার থেকেও অর্থ সংগ্রহ করতে পারে। তো মুদ্রা বাজার আর্থিক সম্পদ, স্বল্পমেয়াদী যেটাকে বলা হচ্ছে, যেমন বাণিজ্যিক কাগজ ইস্যু করার মাধ্যমে সে সংগ্রহ করতে পারে, আরেকটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র ইস্যু করার মাধ্যমে সংগ্রহ করতে পারে। অর্থাৎ
বাণিজ্যিক কাগজ বলতে কি বোঝাচ্ছে? একটি সুনামধন্য, যে কেউ মুদ্রা বাজারে ইস্যু করতে পারে না। মুদ্রা বাজার হচ্ছে একটি সুনামধন্য কোম্পানি, অর্থাৎ সুনামধন্য কোম্পানি বা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব, আমরা মুদ্রা বাজারের সংজ্ঞাটা জানছি যে এটা বাণিজ্যিক কাগজ আর ব্যাংকের স্বীকৃতিপত্র। আরেকটা হচ্ছে ট্রেজারি বিল, সেটা সরকার ছাড়ে, সেটা নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা একজন পাবলিক লিমিটেড আর প্রাইভেট লিমিটেড কোম্পানির এক্সিকিউটিভ হিসাবে আছি, সেই ওইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। দেখো বাণিজ্যিক কাগজ ইস্যু করার, বাণিজ্যিক কাগজ কি? বাণিজ্যিক কাগজ হচ্ছে যেটা আমরা কি বলা যায়, যেটা বাণিজ্যিক কাজ হচ্ছে স্বল্পমেয়াদী অর্থাৎ জামানতবিহীন অঙ্গীকারপত্র, যেটাকে বলা আমরা প্রমিসরি নোট বলা হয়। যেমন সুনামধন্য কোম্পানিগুলো তাদের অর্থাৎ বাণিজ্যিক পত্র ইস্যু করার মাধ্যমে মূলধন সংগ্রহ করাকে বলা হয় বাণিজ্যিক কাগজ। এই বাণিজ্যিক কাগজের ক্রেতারা হচ্ছে মূলত হচ্ছে কারা? যেহেতু সুনামধন্য কোম্পানি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেমন হচ্ছে ব্যাংকগুলো এর ক্রেতা, এর কাস্টমার হচ্ছে ব্যাংক হতে পারে কাস্টমার, অথবা অন্যান্য ব্যবসায়ীগুলো হতে পারে বাণিজ্যিক কাগজ ইস্যু করার মাধ্যমে। অর্থাৎ এটার যদি বাণিজ্যিক পত্র ইস্যু করে, মনে করো 1000 টাকা যদি ফেস ভ্যালু হয়, সে বিক্রি করবো 950 টাকা, অর্থাৎ কম দামে বিক্রি করতে হবে। মেয়াদ, বাণিজ্যিক কাগজের মেয়াদ থাকে 270 দিন, অর্থাৎ 3 মাস, 270 দিন সর্বোচ্চ মেয়াদ থাকে। তো প্রিয় শিক্ষার্থী, বাণিজ্যিক পত্র ইস্যু করার মাধ্যমে টাকাও সংগ্রহ করতে পারে একজন আর্থিক ব্যবস্থাপক মুদ্রা বাজারে। আরেকটা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র। তো ব্যাংকের স্বীকৃতিপত্র হচ্ছে, আমরা একটু দেখি, একটি বাণিজ্যিক ব্যাংক যখন ব্যাংকের স্বীকৃতিপত্র বলতে কি বোঝাচ্ছে? একটি বাণিজ্যিক ব্যাংক যখন কি করা হয়, একটি মেয়াদি ড্রাফট ইস্যু করার মাধ্যমে কোন সময়ে কতটুকু কি পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, সেটাকে আমরা, যেটাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র বলে বা ব্যাংক ড্রাফট বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো কি করা হয়, নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের নিশ্চয়তা প্রদান করে, সেটাকে বলা হয় আমরা ব্যাংকের স্বীকৃতিপত্র। অর্থাৎ ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। তো আজকে আলোচনা বিষয়ে আমরা মুদ্রা বাজার শিখলাম। মুদ্রা বাজার বাণিজ্যিক ব্যাংক কি, ব্যাংকের স্বীকৃতিপত্রের মাধ্যমে টাকা সংগ্রহ করা যায়। এবার আসো ব্যাংক ঋণ। ব্যাংক কি করে? ব্যাংক ঋণের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থ সংগ্রহ করতে হবে। একটা হচ্ছে জামানতযুক্ত ঋণ, আরেকটা হচ্ছে জামানতবিহীন ঋণ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করতে পারি? জামানতযুক্ত অর্থাৎ জামানত বন্ধক রেখেও কি করতে পারি, ঋণ নিতে পারি। যেমন হচ্ছে একটা হচ্ছে প্রাপ্য বিলের মাধ্যমে, আর একটা হচ্ছে মজুত পণ্য বন্ধকের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, প্রাপ্য বিল কি? আমরা তো জানি প্রাপ্য বিল বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ প্রাপ্য বিলটা কি বোঝা যাচ্ছে? যে প্রাপ্য বিল হচ্ছে যেমন দেনাদারের নিকট বা প্রাপ্য বিল, অর্থাৎ আমি একজন গ্রাহকের নিকট থেকে বিলটা পাইলাম, পাওয়ার পর কি করতে হবে, অর্থাৎ আমার এই মুহূর্তে নগদ দরকার, নগদ টাকা দরকার, এই বিলটা আমি কি করতে পারি, বন্ধক রেখে, অর্থাৎ বন্ধক রাখতে পারি। অথবা বিল যদি আমার প্রাপ্য বিলটা যদি 1000 টাকা হয়, যদি দেনাদার নিকট থেকে যদি 1000 টাকা হয়, অর্থাৎ দেনাদারের নিকট থেকে যদি 1000 টাকার যদি আমি যদি বিল পাই, আমি ব্যাংকে জমা দিয়ে, অর্থাৎ ব্যাংক 1000 টাকার প্রাপ্য বিল কত? প্রাপ্য বিল হচ্ছে 1000 টাকা। এটা আমি কি করতে পারি, এটা ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জমা রেখে এই 1000 টাকার উপর কি করতে পারে, 800 টাকা বা 500 টাকা ঋণ নিতে পারি। আমি এটা एग्जांपल শুরুতে দিয়েছি। যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আমি 50,000 টাকা ঋণ নিতে পারবো। এর মাধ্যমে প্রাপ্য বিলের মাধ্যমে সংগ্রহ করতে পারি, অথবা প্রাপ্য বিল বাট্টা করার মাধ্যমে কি করতে পারি, সংগ্রহ করতে পারি, যেটা অর্থ হয়। প্রাপ্য বিলের মাধ্যমে কত? 1000 টাকার বিলটা আমি 950 টাকা বিক্রি করে দিচ্ছি। তারপর প্রাপ্য বিল হচ্ছে যে বিল কি করা হয়, দেনাদার নিকট থেকে আমরা বিলটা পাই, দেনাদার আমাদেরকে বলছে 30 দিন বা 1 মাস পর টাকাটা পরিশোধ করবে, অর্থাৎ আমাদেরকে দিবে। কিন্তু আমার এই মুহূর্তে টাকার দরকার, অর্থাৎ 2 দিন পরে আমার টাকার দরকার, আরো আছে 28 দিন, তখন কি করি, 950 টাকা বিক্রি করে দিই কম দামে, অল্প কম, বাট বিল বাট্টা করার মাধ্যমে বিক্রি করে টাকাটা সংগ্রহ করতে পারি। ব্যাংক যদি স্যাটিসফাই হয় বা অন্যান্য, সেটা প্রাপ্য বিলের মাধ্যমে আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। এবার আসো মজুত পণ্য বন্ধক। মজুত পণ্য বন্ধক বলতে কি বোঝা যাচ্ছে? যেমন আমরা বাড়ি বন্ধক দিয়া, তারপর হচ্ছে যেমন গুদামে কিছু মূল্য, গুদামে পণ্য বন্ধক আছে। যেমন হচ্ছে মজুত পণ্য বলতে 3টি পণ্য বুঝে, একটা হচ্ছে আংশিক উৎপাদন, যেটা
যেটা এক নাম্বারটা হচ্ছে আংশিক উৎপাদন, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা উৎপাদন, এক নাম্বারটা হচ্ছে কাঁচামাল। এই তিনটা জিনিস বন্ধক রেখে আমরা কি করতে পারি? টাকা সংগ্রহ করতে পারি। যেমন মজুদ পণ্য বন্ধক বলতে কি বোঝাচ্ছে? মজুদ পণ্য বন্ধক করতে পারে, একটা হচ্ছে বাসমান মজুদ পণ্য, এটাকে আবার কয়েকটা ক্যাটাগরিতে পারে। একটা হচ্ছে বাসমান মজুদ পণ্য, তোমরা ডিটেইলসে পাবা। বাসমান মজুদ পণ্য বন্ধক রাখতে পারে। যেমন একজন কি করতে পারে, আর্থিক ব্যবস্থাপক, সে কি করতে পারে, তার পণ্য অর্থাৎ পণ্যের মূল্য নির্ধারণ না থাকে, অর্থাৎ ঋণদাতাকে কি করে, ঋণদাতাকে অগ্রাধিকার দেওয়া থাকে, এরপর ভিত্তি করে ঋণদাতা কি করে 50 থেকে 60% ঋণ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, সেটাকে বলা হয় ভাসমান, যেটা ভাসমান ঋণ যে মজুদ পণ্য বন্ধক রসিদ। তারপর হচ্ছে টার্মিনাল রসিদ, এগুলো আমি একটু ডিটেলসে এত যাব না। যেটা ভাসমান বন্ধক বলা যায়, ট্রাস্টি রসিদ বলা যায়, আরেকটা হচ্ছে গুদাম রসিদ, টার্মিনাল রসিদ, মাঠ পর্যায়ে গুদাম রসিদ। অর্থাৎ এগুলো তোমরা ডিটেলসে জানতে পারবা। ভাসমান বলতে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে ট্রাস্ট রসিদ। অর্থাৎ ট্রাস্ট রসিদ বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ পণ্যের মূল্য কত কি পরিমাণ আছে সেটা জানার জন্য। অর্থাৎ এখানে একটু ট্রাস্ট রসিদ একটি স্বীকারোক্তিমূলক দলিল, যার মাধ্যমে ঋণ গ্রহীতা পণ্য নিজের কাছে রেখে, অর্থাৎ ঋণ গ্রহীতা পণ্য নিজের কাছে রেখে পণ্য নিজের গুদামে রেখে কি করা হয়, বিক্রি করার যে ঋণদাতাকে কি করা হয় না, ঋণ গ্রহীতাকে সেই সুযোগ প্রদান করে না, ঋণ গ্রহীতা যে সুযোগ প্রদান করে না, কিন্তু তাকে ট্রাস্টি রসিদ, অর্থাৎ পণ্য বিক্রি করে তারপর কি করতে হয়, তাকে সুদে আসলে পরিশোধ করতে হয়, সেটাকে বলা হয় ট্রাস্ট রসিদ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা মজুদ পণ্য বন্ধকটাও শিখলাম যে এগুলো। তারপরে আসা জামানতবিহীন ঋণ, এটা আমাদের পরীক্ষায় আসে, আমাদের মেইন ফোকাসটা আসবে যে বাণিজ্যিক ব্যাংকের স্বীকৃত জামানতযুক্ত প্রাপ্য বিল মজুদ পণ্য। এবার আসো লেনদেন ঋণ। লেনদেন ঋণ বলতে কি বোঝায়? দেখো, লেনদেন ঋণটা হচ্ছে এমন একটি ঋণ, অর্থাৎ যে ঋণের বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ একজন ব্যক্তি, অর্থাৎ যে ঋণ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কি করা হয়, ঋণ নেওয়া হয়, সেটাকে আমরা কি বলবো, লেনদেনের ঋণ বলবো। যেমন একজন ঠিকাদার কি করে, তার ঠিকাদারের জন্য কি করা, স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে হয়। অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান এবং ঠিকাদারের মধ্যে যে চুক্তিতে লিপিবদ্ধ হয় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, সেটাকে আমরা বলবো যে লেনদেন ঋণ বলবো। এবার আসো ঋণ রেখা কি? ঋণ রেখা হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে, কি করতে হয়, যে এক ধরনের চুক্তি সম্পাদন হয়, যে ঋণের টাকা কি পরিমাণ, অর্থাৎ সুদ প্রদান করে, অর্থাৎ কত পার্সেন্ট সুদ প্রদান করবে সেটা নিশ্চয়তা প্রদান করে, তাকে ঋণ রেখা বলে। এই ঋণ রেখা করতে গেলে তাকে কি করতে হয়, মনে করো যে আমাদের এক্সাম্পল স্বরূপ বলা যায় যে বলতে পারি যে আমরা বলতে পারি যে যেমন এই ঋণ রেখাটা, যেমন 1 লক্ষ টাকা যদি আমি ঋণ নিতে যাই, তোমরা সচরাচর বুঝতে পারবা যে আমাকে যদি 1 লক্ষ টাকা ঋণের উপর 10% যদি সুদ দিতে হয়, অর্থাৎ আমাকে 1 লক্ষ টাকা প্লাস 10% সুদ দিতে হবে, তার বিপরীতে ক্ষতিপূরণ, অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ কত 15% রেখে দিতে হবে, অর্থাৎ 15% রেখে দিয়ে তারপর আমাকে 1 লাখ টাকা ঋণ নিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকার 15%, অর্থাৎ 15,000 টাকা আমাকে ব্যাংকে রেখে দিতে হবে। মনে করো এই ব্যাংকে 15,000 টাকা রেখে দিতে হবে, তা আমি ঋণ নিচ্ছি কত, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিচ্ছি, বাট আমাকে কি দিতে হবে, 15,000 টাকা রেখে দিতে হবে। এই 1 লক্ষ টাকার উপর 10% সুদ দিতে হবে, সেটা হবে ঋণ রেখা। এবার আসো ঘূর্ণায়মান ঋণ। তো আমরা এটা বুঝতে পারছি যে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে একটি চুক্তি সম্পাদন করা হয়, সেটার মাধ্যমে কত পার্সেন্ট সুদ দিতে হবে সেটাও আমরা জানব। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, ঘূর্ণায়মান ঋণ কি? ঘূর্ণায়মান ঋণ হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে
এক ধরনের চুক্তি সম্পাদন করা হয়, যে চুক্তিতে ঋণদাতা ঋণ গ্রহীতাকে সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ দিতে পারে, সেটাকে আমরা বলবো ঘূর্ণয়মান ঋণ। অর্থাৎ কি বলা যায় যে ঋণ দাতা, অর্থাৎ আমরা তো জানি যে ঋণ একটা হচ্ছে ঋণ দাতা, আরেকটা হচ্ছে ঋণ গ্রহীতা। ঋণদাতাকে ঋণদাতা যে ঋণ প্রদান করে সে হচ্ছে ঋণদাতা, আর ঋণ গ্রহীতাকে যে ঋণ গ্রহণ করে সেটা জানো। তো এদের মধ্যে কি হয়, এক ধরনের চুক্তি সম্পাদন করা হয়। ঋণ গ্রহীতাকে বলছে যে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তো 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন, আপনার সর্বোচ্চ সীমা এতটুকু। এখন ঋণ গ্রহীতা কি করলো, সে 10 লক্ষ টাকা ঋণ না গ্রহণ করে তাকে সর্বোচ্চ সীমা দিছে যে 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে যে আপনি 10 লক্ষ টাকা ঋণ নিতে পারেন। এখন 10 লক্ষ টাকা সে ঋণ নিল, অর্থাৎ তার অ্যাকাউন্টে জমা হলো। সে কি করলো, 10 লক্ষ টাকা না উঠাইয়ে 7 লাখ টাকা উঠালো। কত টাকা উঠাইছে? 7 লক্ষ টাকা উঠছে। এই 7 লাখ টাকার উপর অর্থাৎ যত পার্সেন্ট সুদ দিবে, মনে করো 10% যদি সুদ হয়, 7 লক্ষ টাকা সে উত্তোলন করছে, সেই জন্য তাকে 10% সুদ দিতে হবে। বাকি 3 লাখ টাকার জন্য তাকে 1% হারে সুদ প্রদান করতে হবে। যেহেতু উঠাই নাই, এই বাকি 3 লক্ষ টাকার জন্য 1% সুদ প্রদান করতে হবে। অর্থাৎ 7 লাখ প্লাস 1%, 3 লাখ টাকার 1% সুদ দিয়ে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে ঘূর্ণয়মান ঋণ রেখা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই পর্যন্ত বলতে আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি, যে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী। এবার আসো মধ্যমেয়াদী নিয়ে একটু আলোচনা করি, তারপর নেক্সট ক্লাসে আমরা মধ্যমেয়াদী নিয়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়নে আমাদের এখানে ব্যবসায়ী ঋণের একটা অঙ্ক থাকে, তারপর বকেয়া খরচ ক্রেতাদের নিকট থেকে বাণিজ্যিক কাগজের অঙ্ক থাকে, তারপর ব্যাংকের স্বীকৃতিপত্র, লেনদেন, ঋণ দেখা, এগুলো নিয়ে অঙ্ক আছে। তা আমরা আজকে মধ্যমেয়াদী নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা ব্যবসায়ী ঋণের একটা অঙ্ক করব। দেখো মধ্যমেয়াদী কি বলছে, 1 বছরের বেশি 7 থেকে 10 বছরের কম সময়ের জন্য করা হয়, সেটাকে বলা হয় অর্থায়ন করা হয়, সেটাকে আমরা কি বলবো, মধ্যমেয়াদী অর্থায়ন বলবো। প্রিয় শিক্ষার্থী, যেটা 1 বছরের বেশি, কোন বইতে দেওয়া আছে, অর্থাৎ কোন রাইটার বলছে 5 থেকে 10 বছর অথবা 7 থেকে 10 বছরকে বলা হয় কি বলা হয়, মধ্যমেয়াদী অর্থায়ন বলে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আলোচনা করব ব্যবসায়ী ঋণ। অর্থাৎ ব্যবসায়ী ঋণ যেহেতু তোমাদেরকে বোঝানো হয়েছে, ব্যবসায়ী ঋণ হচ্ছে কি, বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে এটা ঋণ সিস্টেম। এটা ব্যবসায়ী ঋণ কারা বহন করে? ব্যবসায়ী ঋণ ক্রেতা এবং বিক্রেতা উভয় বহন করে। যখন একচাটিয়া বাজার হয় তখন কি করে, বিক্রেতা ক্রেতার উপর চাপিয়ে দেওয়া হয়। যেমন মার্কেটে একটি পণ্য, একজন মাত্র বিক্রেতা, তখন কি করতে হয়, তখন ক্রেতাকে টাকাটা পরিশোধ করতে হয়। এটা ব্যবসায়ী ঋণটা বহন করে ক্রেতাকে। আর যদি প্রতিযোগিতামূলক মার্কেট হয় তখন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কি করতে হয়, ব্যবসায়ী ঋণটা বহন করে। তো এখন আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসে ব্যবসায়ী ঋণ নিয়ে আসবো। যে ব্যবসায়ী ঋণটা কি, প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, ব্যবসায়ী ঋণ হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝা যাচ্ছি যে ব্যবসায়ী ঋণ। দেখো মিস্টার এক্স 2.60 শর্তে মিস্টার ওয়াই ট্রেডার্সের নিকট হতে 1 লক্ষ টাকার মাল ক্রয় করে। ব্যবসায়ী ঋণের ব্যয় কত? ব্যাংক সুদের হার 16% হলে কোনটি গ্রহণ করা উচিত? তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী দেখো, 2.90 শর্ত বলছে 60 দিন, অর্থাৎ আমি 60 দিনের জন্য 1 লক্ষ টাকার মাল ক্রয় করলাম। কয় দিনের জন্য? 1 লক্ষ টাকার মাল ক্রয় করলাম। কত? 60 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এখন যদি আমি 60 দিনের ভিতরে পরিশোধ করলে আমাকে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে। এখন যদি আমি 10 দিনের ভিতরে পরিশোধ করি তাহলে আমাকে 1 লক্ষ টাকার উপর বিক্রেতা 2% কি দিব, ছাড় দিবে। তো 2% ছাড় দিলে তাহলে আমার মনে করো 1 লক্ষ টাকার 2% ছাড় হচ্ছে 2000 টাকা। আমরা ধরলাম 2000 টাকা। এই 2000 টাকা ছাড় পাবো। 2000 টাকা ছাড় পাইলে কত হচ্ছে, 1 লক্ষ টাকার উপর আমাকে 2000 টাকা ক্রেতা কি করছে, বিক্রেতা ছাড় দিছে। 2-10 অর্থাৎ 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাড়তা পাবা। আর যদি আমি এই 2000 টাকা যদি না গ্রহণ করি, অর্থাৎ যদি আমি পরিশোধ না করি,
তাহলে আমাকে 2000 টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ 1 লক্ষ টাকা সম্পূর্ণ পরিশোধ করতে হবে। তো ব্যবসায়ী ঋণের সূত্রটা এটা, এবং ক্রেতা বিক্রেতা উভয় বহন করে। যদি প্রতিযোগিতা মার্কেট হয় তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয় বহন করে, আর যদি একচাটিয়া বাজার হয় সেটাকে বিক্রেতা ক্রেতার উপর চাপিয়ে দেয় ব্যবসায়ী ঋণের ব্যয়টা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্র জানি ব্যবসায়ী ঋণের ব্যয়ের সূত্র হচ্ছে সিডিআর। সিডিআর মিন্স হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিডিআর মিন্স হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, আর কেটিসি মিন্স হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, যেটাকে বলা হয় ব্যবসায়ী ঋণের ব্যয়। আর 360 দিন সূত্র সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইনটু 36, অর্থাৎ এক বছরকে কয় দিন ভাগ করা যায়? 360 দিন। 360 দিন সিপি, সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ কি মেয়াদ কত? সিপি। আর ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, এটা যেটা আমরা দেখছি। আমরা সিডিআর 2% এর 2 102, এখানে আমরা 2% বারটা 2 ধরছি। 360 দিন, যেহেতু 60 দিনের ভিতরে পরিশোধ করতে হবে, 60 মাইনাস 10 যেটা আমাদের ক্রেডিট পিরিয়ড, আর ডিবি হচ্ছে 10 অর্থাৎ 10 দিন 100। তো প্রিয় শিক্ষার্থী 2 ডিভাইডেড বাই 98, 360, আর 60 থেকে 10 বাদ দিলে হয় 50, 100, এটা গুণ করলে হয় আমাদের 14.69%। সেই যদি ব্যবসায়ী ঋণ দেয়, সেই 14.69% তাকে পরিশোধ করতে হয়েছে। কিন্তু ব্যাংক থেকে সুদের হার যদি এই সেম টাকাটা যদি পরিশোধ করে, তাকে 16% সুদ দিতে হবে। অতএব মিস্টার এক্স ব্যবসায়ী ঋণ বহন করা উচিত। বুঝতে পারছো তোমরা? সিডিআর হচ্ছে 2, আর হচ্ছে এটা সূত্র 100 মাইনাস সিডিআর 360 সিপি মাইনাস ডিপি 100। সিপি মিন্স হচ্ছে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ মেয়াদ। সিপি মিন্স হচ্ছে ক্রেডিট পিরিয়ড, আর ডিপি মিন্স হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আমি বলতেছি, তোমরা যেন লিখে রাখো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।